সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা জুমার্স প্যাথোলজি এবং বাংলা মেড পাবলিকেশনস এর পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি প্যাথোলজি একটি ক্লাস, সেলুলার অ্যাডাপ্টেশনস। তো সেলুলার অ্যাডাপ্টেশনস জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। তারপর সেলুলার অ্যাডাপ্টেশনস এটা কেন হয়, কিভাবে হয়, সেলুলার অ্যাডাপ্টেশনস আমাদের চারপাশের মানে নিত্য নৈমিত্তিক ঘটনাতে ডে টু ডে লাইফে আমরা কিভাবে কখন দেখি, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি সুষময় দে সরকার, ঢাকা মেডিকেল কলেজ। তো যে কথাগুলো বলছিলাম আর কি, যে লার্নিং অবজেক্টিভস বা এই ক্লাসটা শেষ হলে আমরা আসলে কি কি জিনিস জানতে পারবো। তো এই ক্লাসটা শেষ হলে আমরা এই যে কথাগুলো বললাম যে সেলুলার অ্যাডাপ্টেশনস কি, কয় টাইপের হয়, সেগুলো সম্পর্কে জানতে পারবো। আসলে তো প্রথমে এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা অ্যাথলেটের ছবি দেখতে পাচ্ছি আর একটা ইনজুর্ড পার্সনের ছবি দেখতে পাচ্ছি। তো এর পরিপ্রেক্ষিতে আমি কিছু রিয়েল লাইফ ঘটনা শেয়ার করি বা কয়েকটা সিনারিও আমরা যদি একটু চিন্তা করি। যেমন আমি একটা নর্মাল পার্সন, আমি ঘুরছি, খাচ্ছি, ক্লাসে যাচ্ছি, ঘুমাচ্ছি, এভাবে চলছি। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি জিম করা শুরু করব। তো জিম করা শুরু করলাম, কয়েকদিন জিমে গেলাম, 1 মাস জিমে গেলাম, সেখানে গিয়ে হেভি ওয়েট লিফটিং করলাম। তো এরকম ওয়েট লিফটিং 1 মাস 2 মাস করার পর আমি খেয়াল করব কি যে আমার যে মাসেলগুলো ছিল সেগুলো আগে যে কন্ডিশনে ছিল, এখন সেই কন্ডিশন থেকে সেই মাসেলগুলোর সাইজ অনেক ইনক্রিজ করেছে। আবার এটার বিপরীত পিঠের আরেকটা সিনারিও যদি আমরা চিন্তা করি, আমি যদি কোথাও পড়ে গিয়ে পায়ে ব্যথা পাই এবং সেখানে বা হাতে ব্যথা পাই, এখানে যেহেতু হাতের ছবি দেওয়া, আমি হাতের কথাই বলি, হাতে যদি ব্যথা পাই, হাতে ব্যথা পাওয়ার পর আমার হাতটা যদি এভাবে বেঁধে রাখতে বলে, এভাবে কাস্ট দিয়ে যদি বেঁধে দেয়, যদি বলে যে আপনি 1 মাস পরে আপনার এই ব্যান্ডেজটা খুলবেন, যদি এরকম একটা কন্ডিশন অ্যাপিয়ার করে, তাহলে 1 মাস পরে আমি যখন আমার এই ব্যান্ডেজটা খুলবো, ব্যান্ডেজটা খুলে আমি দেখবো কি যে হাতের মাসেল আমার নর্মালি যেমন ছিল, সেই মাসেল নর্মাল কন্ডিশন থেকে খানিকটা ছোট হয়ে গিয়েছে। মানে আমার হাতটা দেখতে মনে হচ্ছে কি, হাতটা হচ্ছে একটু লিন অ্যান্ড থিন হয়ে গেছে, একটু চিকন হয়ে গিয়েছে, সরু হয়ে গিয়েছে। তো এই ব্যাপারগুলো আসলে কেন ঘটে, এই ব্যাপারগুলো কেন ঘটে এটা বোঝার জন্যই আমাদেরকে বুঝতে হবে সেলুলার অ্যাডাপ্টেশনস। তো আমাদের সেল কিন্তু স্ট্যাটিক কোনো জিনিস না। আমাদের সেলকে আমরা যদি স্ট্রেস দেই, স্ট্রেসফুল কোনো কন্ডিশনে ফেলি, তাহলে সেই অনুযায়ী সেই বিষয়টার উপর ডিপেন্ড করে আমাদের সেল কিন্তু চেঞ্জ হয়। আমাদের সেলের কন্ডিশন গুলো চেঞ্জ হয়। সে সেল প্রয়োজনে ছোট হতে পারে, বড় হতে পারে, সে তার নিজের ফর্মটাকেই চেঞ্জ করতে পারে। এরকম বিভিন্ন জিনিস আমরা দেখি এবং এই জিনিসটাকে আমরা বলি সেলুলার অ্যাডাপ্টেশনস। তো আমরা ডেফিনিশনটা দেখার চেষ্টা করি। আমাদের যে টেক্সট বুক ডেফিনেশনে কি বলছে, টেক্সট বুক ডেফিনেশনে বলছে সেলুলার অ্যাডাপ্টেশনস আর রিভার্সিবল চেঞ্জেস ইন সাইজ, নাম্বার, phenotype, metabolic activity or functions of the cells in response to changes in their environment. তো এখানে কি কথাটা বলছে, এখানে বলছে রিভার্সিবল চেঞ্জেস। এই পয়েন্টটা যদি আমি একটু খেয়াল করি, এখানে বলছে আমাদেরকে রিভার্সিবল চেঞ্জেস। তো রিভার্সিবল চেঞ্জের কথা বলছে, তার মানে আমাদের সেলুলার অ্যাডাপ্টেশনস যে আছে, অ্যাডাপ্টেশনটা কিন্তু এমন কোনো কিছু না যে এটা চেঞ্জ হবে না, এটা একটা রিভার্সিবল চেঞ্জ। এটা একটা রিভার্সিবল চেঞ্জ। এটা নাম্বার, সেটা সাইজে চেঞ্জ হতে পারে, নাম্বারে চেঞ্জ হতে পারে। দেন ফেনোটাইপ, ফেনোটাইপ মানে সেলের আগে একরকম দেখতে ছিল, পরে সে তার যে চেহারা, সেই চেহারাটা আরেক রকম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার ফেনোটাইপ। তার মেটাবলিক অ্যাক্টিভিটি, ফাংশন, যে কোনো একটা যে কোনো ভাবে আমাদের সেলটা অ্যাডাপ্ট করে নিতে পারে, যে কোনো ভাবে আমাদের সেলটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই চেঞ্জ হওয়াটাকে আমরা মূলত বলছি সেলুলার অ্যাডাপ্টেশনস। এখানে সেলুলার অ্যাডাপ্টেশনস, 4 রকমের সেলুলার অ্যাডাপ্টেশনস আমরা প্রাইমারিলি আজকে পড়বো। একটা হচ্ছে অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া এবং মেটাপ্লাসিয়া। যদিও 4 রকমের সেলুলার অ্যাডাপ্টেশনস এর ছবি এখানে দেওয়া আছে, কিন্তু এটা আমরা এখনই সবকিছু বুঝবো না, পুরো ক্লাসটা শেষ হওয়ার পর সবকিছু বুঝবো। এবার হচ্ছে টাইপস অফ সেলুলার অ্যাডাপ্টেশনস। তো টাইপস অফ সেলুলার অ্যাডাপ্টেশনস এখানে আমরা কি কি দেখবো? টাইপস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া, 4 রকমের সেলুলার অ্যাডাপ্টেশনস এখানে মূলত দেখা যাচ্ছে। তাহলে হাইপারট্রফি মানে কি? এখানে কিন্তু 4টা অ্যাডাপ্টেশনস এর ছবি আমাদের ডান পাশে দেওয়া আছে। হাইপারট্রফি, কোনো একটা অর্গান, কোনো একটা সেল, আমরা অর্গানের কথা বলবো না, আমরা সেলের কথা বলি। কোনো একটা সেল, সেই সেলটা যদি তার নরমাল সাইজ থেকে যদি বড় হয়ে যায়, তাহলে আমরা তাকে বলবো হাইপারট্রফি। যদি এই সেল এই সেলের পাশাপাশি সেম টাইপ অফ সেল অনেকগুলো তৈরি হয়, তার মানে ওই সেল যদি নাম্বার ইনক্রিজ করে, আমরা তাকে বলবো হাইপারপ্লাসিয়া। এবার সেই একই সেল যদি সাইজে ছোট হয়ে যায়, এখানে নাম্বার ইনক্রিজ হবে না, ডিক্রিজ হবে না, নাম্বার সেমই থাকবে, শুধুমাত্র সেলের সাইজটা ছোট হয়ে যাবে। যদি ছোট হয়ে যায়, আমরা তখন তাকে বলবো অ্যাট্রফি। এবং ওয়ান টাইপ অফ সেল যদি অন্য টাইপের একটা সেল দিয়ে যদি রিপ্লেস হয়ে যায়, আমরা তখন তাকে বলছি মেটাপ্লাসিয়া। তাহলে এই 4 রকমের প্রাইমারি অ্যাডাপটিভ চেঞ্জ নিয়ে আমরা মূলত আজকে দেখবো। মূলত এই 4 ধরনের চেঞ্জ আমরা আজকে দেখবো এবং এগুলো নিয়ে আমরা মূলত আজকে পড়াশোনা করব। ওকে, এবার তাহলে আমাদের প্রথম কি পড়বো? হাইপারট্রফি নিয়ে পড়বো।
হাইপারট্রফি কি? আমরা আগেই বলেছি যে হাইপারট্রফি হচ্ছে কোনো একটা সেল যদি তার সাইজ ইনক্রিজ করে তখন আমরা তাকে বলবো হাইপারট্রফি। তাহলে এখানে আমাদের বইয়ের ডেফিনেশনে কি বলছে? হাইপারট্রফি রেফার্স টু অ্যান ইনক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য সেলস দ্যাট রেজাল্টস ইন অ্যান ইনক্রিজ ইন দ্য সাইজ অফ অ্যাফেক্টেড অর্গান। আমাদের সেলের সাইজ যদি ইনক্রিজ করে তাহলে সেল দিয়েই তো অর্গান তৈরি হয়, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, তাহলে সেল দিয়েই অর্গান তৈরি হয়, তাহলে অর্গানের সাইজটাও ইনক্রিজ করবে। ওকে, এবং তার মানে অর্গানের সাইজটা যদি ইনক্রিজ করে, ইন দিস কেস দেয়ার উইল বি নো নিউ সেলস, দ্য অনলি দ্য সাইজ অফ দ্য অর্গান উইল বি ইনক্রিজ। কেন হতে পারে হাইপারট্রফি? ওই যে শুরুতে আমরা একটা এক্সাম্পলের কথা বলেছিলাম যে আমি যদি এখন থেকে জিমে যাওয়া শুরু করি, হেভি ওয়েট লিফটিং করা শুরু করি, এর মাধ্যমে আমি আসলে কি করছি? আমি মূলত আমার যে স্কেলিটাল মাসল, আমার যে মাসল, এই মাসলকে আমি প্রেশারাইজ করছি, বা এই মাসলকে আমি, সে যেটা এখনো ঠিকমতো করতে পারে না সেটা করতে তাকে বাধ্য করছি। তখন মাসল চিন্তা করবে বা মাসকুলার যে সেলগুলা, যে এই সেলটা তো আসলে আমার যে স্ট্রেস, সেই স্ট্রেসটা নিতে পারছে না, তখন সে কি করবে? এই ইনক্রিজ স্ট্রেস নেওয়ার জন্য, এই ইনক্রিজ ফাংশনাল ডিমান্ডের জন্য সে তার সাইজটাকে ইনক্রিজ করবে। এখানে আমাদের অলরেডি একটা এক্সাম্পল আছে, কার্ডিয়াক মাসল ইন হাইপারটেনশন। হাইপারটেনশনের ক্ষেত্রে কার্ডিয়াক মাসলের সাইজ ইনক্রিজ হয়, আবার স্কেলিটাল মাসলের কথা যেটা বললাম সেটা হচ্ছে এক্সারসাইজের ফলে ইনক্রিজড হয়। ওকে, স্টিমুলেশন অফ হরমোনস এন্ড গ্রোথ ফ্যাক্টরস, হরমোন এবং গ্রোথ ফ্যাক্টরের কারণেও ইনক্রিজ হতে পারে, যেমন ইউটেরাস, ফর এক্সাম্পল ইউটেরাস ইন কেস অফ প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় আমাদের নর্মাল ইউটেরাসের সাইজ যতটুকু থাকে তার থেকে অনেক বড় হয়ে যায়, সো এখানে হরমোন এবং গ্রোথ ফ্যাক্টরের কারণে হাইপারট্রফি হতে পারে। তবে এখানে একটা কথা থাকে, এখানে আমরা হাইপারট্রফির যে দুইটা কজ আমরা এখানে পড়লাম, এই দুইটা কজ কিন্তু ফিজিওলজিক্যাল কজ। তার মানে আমরা ডিজিজড কোনো কন্ডিশনে নাই, জাস্ট নর্মালি ন্যাচারালি আমাদের এই চেঞ্জটা হবে, সেলুলার চেঞ্জটা, এই হাইপারট্রফিটা ন্যাচারালি হবে। তো এই দুইটা কজ, তাহলে ন্যাচারাল কজ দুইটা আমরা পেয়ে গেছি অলরেডি, একটা হচ্ছে ইনক্রিজ ফাংশনাল ডিমান্ড, আরেকটা হচ্ছে গ্রোথ হরমোন এবং হরমোন এবং গ্রোথ ফ্যাক্টরের স্টিমুলেশনের কারণে। আমরা নিচে ছোট্ট একটা কথা দেখতে পাচ্ছি, ভাইবা ডেস্ক, টিস্যু হোয়ার পিওর হাইপারট্রফি অকার্স, তার মানে যেখানে শুধু হাইপারট্রফি হয়, দুইটা নাম লেখা আছে, কার্ডিয়াক মাসল এন্ড স্কেলিটাল মাসল, এই দুইটা জায়গায় শুধু হাইপারট্রফি হয়। তো এই অংশটা আমরা নিয়েছি আমাদের জুমার্স প্যাথোলজি বই থেকে। আমাদের প্যাথোলজি বইয়ে এরকম বিভিন্ন জায়গায় আমরা ভাইবার ডেস্ক পাবো, যেখানে ভাইবার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলাদা করে বক্সে মার্ক করে দেওয়া আছে। তাহলে আমরা টাইপস অফ হাইপারট্রফিটা একটু দেখে নিই। এখানে টাইপস অফ হাইপারট্রফি দুই রকমের, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল হাইপারট্রফি, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারট্রফি। তো ফিজিওলজিক্যাল হাইপারট্রফি মানে নরমাল কন্ডিশনে যে হাইপারট্রফিটা হবে, নরমাল বলতে ঠিক নরমাল বলবো না এখানে, যে আমি যদি ন্যাচারালি বডির উপর কোনো স্ট্রেস যদি আমরা দেই, সেক্ষেত্রে ফিজিওলজিক্যাল হাইপারট্রফি, তার মানে আমরা কোনো ডিজিজড কোনো কন্ডিশনে যাব না, আমাদেরকে কোনো ড্রাগস নিতে হবে না এই জন্য। আর প্যাথোলজিক্যাল হাইপারট্রফিটা কি? প্যাথোলজিক্যাল হাইপারট্রফি হলো আমরা যখন কোনো রোগে আক্রান্ত হব, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারট্রফি। আমাদের ডান পাশে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। তো ডান পাশের ছবিটাতে খেয়াল করলে কি দেখা যাবে, যে এখানে ফিজিওলজিক্যাল কিছু স্টিমুলাসের কথা বলা আছে এবং প্যাথোলজিক্যাল কিছু স্টিমুলাসের কথা বলা আছে। এখানে আমরা হার্টের একটা হাইপারট্রফি দেখছি, বা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি দেখছি। তো যদিও এখানে হার্টের ছবি দেওয়া, বাট এই যে এখানে কজের মধ্যে কিন্তু প্রেগনেন্সি এবং এক্সারসাইজ দেওয়া, প্রেগনেন্সি এবং এক্সারসাইজ এটা আসলে হার্টের সাথে রিলেটেড না, বাট এটা হচ্ছে ফিজিওলজিক্যাল কিছু স্টিমুলাস। আর প্যাথোলজিক্যাল স্টিমুলাসের মধ্যে হাইপারটেনশন, দেন হাই আফটার লোড ইনফারকশন, ডায়াবেটিস মেলাইটাস, দিজ আর দ্য প্যাথোলজিক্যাল কজেস অফ দ্য হাইপারট্রফি। সো আমরা নেক্সট স্লাইডে মুভ করি, টাইপস অফ হাইপারট্রফি। এখানে যে হাইপারট্রফিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, তাহলে ফিজিওলজিক্যাল হাইপারট্রফি এবং প্যাথোলজিক্যাল হাইপারট্রফি। ফিজিওলজিক্যাল হাইপারট্রফির এখানে বেশ কিছু ছবি আছে। প্রথম ছবিটা আমরা দেখি সবার প্রথমে, প্রথম ছবিটা, যেখানে নরমাল সেলের একটা পার্ট আর হাইপারট্রফিড সেলের আরেকটা পার্ট। নরমাল সেলগুলো যে কন্ডিশনে আছে বা তাদের সাইজটা যতটুকু আছে, হাইপারট্রফি যখন হয়ে গেছে তখন তাদের সাইজটা ইনক্রিজ করেছে। ডান পাশে আমরা একজন অ্যাথলিট অথবা একজন মাসলম্যানকে দেখতে পাচ্ছি, যার স্কেলিটাল মাসলগুলো এখানে হাইপারট্রফিড হয়ে গিয়েছে, এবং তারও ডান পাশে ৩ নম্বর ছবিতে, এই ছবিটাতে আমরা হচ্ছে একটা ইউটেরাসের ছবি, সাইড বাই সাইড দুইটা ইউটেরাসের ছবি দেখতে পাচ্ছি। এখানে একটা বড় ইউটেরাস, এখানে একটা ছোট ইউটেরাস। তো ছোট যে ইউটেরাসের ছবিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে। কিন্তু এই পার্সনটা বা এই উইমেনটা যখন সে তার সে হচ্ছে প্রেগনেন্ট থাকবে বা প্রেগনেন্সিতে যখন সে যাবে, প্রেগনেন্সিতে যাওয়ার পর তার আহ, এই ইউটেরাসটা বড় হতে হতে, হাইপারট্রফি হতে হতে এরকম একটা স্টেজে চলে আসবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে মুভ করি। এবার আমরা কিছু প্যাথোলজিক্যাল হাইপারট্রফির ছবি দেখতে পাচ্ছি এখানে। এখানে কজ হিসেবে কি লেখা? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এন্ড সিস্টেমিক হাইপারটেনশন। সো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যদি কোনো কারণে হাইপারটেনশন, সিস্টেমিক হাইপারটেনশনের কারণে লেফট ভেন্ট্রিকুলার উপর যদি প্রচুর পরিমাণে স্ট্রেস পড়ে, সেক্ষেত্রে লেফট ভেন্ট্রিকল তার সেলের সাইজগুলোকে ইনক্রিজ করবে। এটাকে আমরা বলবো তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি।
ডান পাশে আরেকটা ছোট্ট ছবি দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখি যে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কারণে হার্টের যে আফটার লোড, সে আফটার লোড বেড়ে যাচ্ছে, এবং এজ এ রেজাল্ট এখানে ভেন্ট্রিকুলার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে, কারণ ওই যে আমার এক্সট্রা কার্ডিয়াক লোড ওইটাকে সামাল দেওয়ার জন্য। তাহলে হাইপারট্রফি মোটামুটি আমরা কেন হয় এটা মোটামুটি আমরা শেষ করে ফেললাম। মেকানিজম অফ হাইপারট্রফি বা কজেস অফ হাইপারট্রফি, হাইপারট্রফিটা আসলে কিভাবে হয়। হাইপারট্রফি হওয়ার জন্য অলরেডি আমরা মনে হয় ডিসকাস করে ফেলেছি। এর মধ্যে মেকানিক্যাল স্ট্রেস একটা, যেটাকে আমি বলেছিলাম এক্সারসাইজের কথা, দেন গ্রোথ ফ্যাক্টরস, ডিফারেন্ট টাইপ অফ গ্রোথ ফ্যাক্টরস, দেন হরমোনস, এগুলোর কারণে হাইপারট্রফি হতে পারে, এবং বিভিন্ন ভ্যাজোঅ্যাক্টিভ এজেন্টস লাইক অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, দেন হচ্ছে ব্রেইন নাট্রিউরেটিক পেপটাইড, এগুলোর কারণে বিভিন্ন রকমের স্টিমুলাসের কারণে হাইপারট্রফি হতে পারে। এবং আমরা যখন হাইপারপ্লাসিয়া পড়বো তখন দেখবো যে হাইপারপ্লাসিয়ার জন্য এই কজগুলোই কম বেশি দায়ী। তাহলে নেক্সট স্লাইড, হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া বলতে কি বোঝায় আসলে? হাইপারপ্লাসিয়া বলতে বোঝায় যে সেলের নাম্বার ইনক্রিজ করা। আমার যদি আগে একটা সেল থাকে, এবার সেই সেলের নাম্বার 10টা হয়ে যাবে, 5টা হয়ে যাবে, এটাকে বলে হাইপারপ্লাসিয়া। তো বইয়ের ডেফিনেশনে কি বলছে? বইয়ের ডেফিনেশনে বলছে হাইপারপ্লাসিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ এন ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেলস ইন অ্যান অর্গান অর টিস্যু ইন রেসপন্স টু স্টিমুলাস। কোনো একটা স্টিমুলাস থাকবে, সেই স্টিমুলাসটা হরমোনাল হতে পারে, সেই স্টিমুলাসটা হচ্ছে কোনো গ্রোথ ফ্যাক্টরের কারণে হতে পারে, ইত্যাদি বিভিন্ন রকমের স্টিমুলাসের কারণে যদি সেলের নাম্বার ইনক্রিজ করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে হাইপারপ্লাসিয়া। এখন হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে নিচে একটা কথা লেখা আছে, দিস ক্যান অনলি টেক প্লেস ইন দ্য টিস্যু কন্টেনিং সেলস ক্যাপেবল অফ ডিভাইডিং। তার মানে যে সেলটা পার্মানেন্ট সেল, যে সেলটা ডিভাইড করতে পারবে না, সেই সেলটাতে কখনো হাইপারপ্লাসিয়া হবে না। হাইপারপ্লাসিয়া শুধুমাত্র সেই সেলের মধ্যেই হবে যে সেলটা ডিভাইড করতে পারবে। এবং এই ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি যে কোন সেল ডিভিশনটা এটার ক্ষেত্রে দায়ী বা এটার জন্য দায়ী, এক্ষেত্রে তাহলে আমাদের মাইটোসিস সেল ডিভিশনটা দায়ী হাইপারপ্লাসিয়ার জন্য। যেহেতু এখানে আমার সেলের নাম্বার ইনক্রিজ হচ্ছে, তাহলে মাইটোসিস সেল ডিভিশনটাই এখানে দায়ী। হাইপারপ্লাসিয়ার টাইপস দেখি আমরা। এখানেও দুই ধরনের টাইপস, ফিজিওলজিক হাইপারপ্লাসিয়া, পরবর্তীতে আমরা দেখতে পাবো প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া। তো শুরুতে ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া, একটা হচ্ছে হরমোনাল হাইপারপ্লাসিয়া। হরমোনাল হাইপারপ্লাসিয়া কোথায় দেখা যায়? এক নাম্বার, হরমোনাল হাইপারপ্লাসিয়া দেখা যায় ইউটেরাসে, প্রেগনেন্ট ইউটেরাস ও গ্র্যাভিড ইউটেরাস। আমরা কয়েক স্লাইড আগে একটা ছবি দেখেছিলাম, এই যে এইখানে হাইপারট্রফির মধ্যে আমরা একটা ছবি দেখেছিলাম। তো ইউটেরাসের মধ্যে কিন্তু হাইপারপ্লাসিয়াও হতে পারে। তার মানে এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে ইন হুইচ অর্গান বোথ হাইপারপ্লাসিয়া এন্ড হাইপারট্রফি ক্যান টেক প্লেস, আমরা কি এটার উত্তর দিতে পারবো না? এটার উত্তর তখন হবে হচ্ছে ইউটেরাস, গ্র্যাভিড ইউটেরাস আর প্রেগনেন্ট ইউটেরাস। তার মানে প্রেগনেন্সিতে ইউটেরাসে বোথ হাইপারপ্লাসিয়া এন্ড হাইপারট্রফি টেকস প্লেস। আচ্ছা, আরেকটা রিজন হতে পারে, হাইপারপ্লাসিয়ার আরেকটা রিজন হতে পারে যে ডিউরিং পিউবার্টিতে ব্রেস্টের প্রলিফারেশনটাও হাইপারপ্লাসিয়ার মাধ্যমে হতে পারে। তাহলে এটা আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আমি আসলে স্লাইডে জিনিসটা লেখা দেখছি না। তো ব্রেস্টেও আমার এখানে ব্রেস্ট টিস্যুগুলোর মধ্যেও আমার হাইপারপ্লাসিয়া হতে পারে। যাই হোক, তো ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া, এই তো হরমোনাল হাইপারপ্লাসিয়া, এটা শেষ হলো। কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া, এটা কার ক্ষেত্রে হবে? কিছু কিছু অর্গান আছে আমাদের যারা হচ্ছে আহ, যারা কোনোভাবে যদি সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটা এখান থেকে আবার রিজুভেনেট করতে পারে বা আবার তৈরি হতে পারে। এরকম আমাদের একটা অর্গান হচ্ছে লিভার। তো ধরি যে কারো একটা আমাদের লিভারে সিরোসিস হয়েছে, সিরোসিস হওয়ার জন্য তার লিভারের কোনো একটা পার্ট কেটে ফেলে দেয়া লেগেছে। তো কোনো একটা পার্ট যদি সে কেটে ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে লিভারের ওই সেলগুলোর ক্যাপাবিলিটি আছে যে সেগুলো ডিভাইড করে আবার কমপ্লিট লিভার তৈরি করতে পারবে। তো এইখানে যে ডিভিশনটা হচ্ছে বা এইখানে যে হাইপারপ্লাসিয়াটা হচ্ছে, এখানে যে ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেলস হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলতে পারি কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া, বিকজ কম্পেনসেশন ইজ টেকিং প্লেস হিয়ার। এখানে কম্পেনসেশন হচ্ছে। তাহলে এটার একটা এক্সাম্পল পার্শিয়াল হেপাটেকটমি। তাহলে যদি আমরা লিভার পুরোটা কেটে ফেলে দিই, এটা আসলে হবে না, পুরোটা কেটে ফেলে দিলে হবে না, জাস্ট অল্প কিছু অংশ কেটে ফেলে দিলে সেখান থেকে আবার লিভার রিগ্রো করবে। ওকে, নেক্সট হচ্ছে আমরা প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া দেখি। এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি, আরেকটা বিষয় ক্লিয়ার করা দরকার। প্রথম আমরা ফিজিওলজিক্যাল সরি এইখানে আমরা যে ছবিটা দেখছি বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। তো এই বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া কিন্তু ওয়ান টাইপ অফ প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া, অ্যান্ড অলসো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ডিজিজ, মোস্টলি ইন দ্য পিপল হু হ্যাভ এ এজ গ্রেটার দেন 40 or 50। আমাদের বাবা বা আমাদের দাদা
তাদের ক্ষেত্রে আমরা দেখবো প্রোস্টেটের প্রবলেম, অনেকেই বলে প্রোস্টেটের প্রবলেম। তো এটা একটা কমন প্রবলেম হচ্ছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। এই ক্ষেত্রে কি দেখা যায় যে প্রোস্টেটের ভিতর দিয়ে কিন্তু ইউরেথ্রার একটা পার্ট যায়, যেটাকে প্রোস্টেটিক ইউরেথ্রা বলে। সো প্রোস্টেট কি করে, প্রোস্টেটের হাইপারপ্লাসিয়া হওয়ার কারণে সে ইউরেথ্রাকে এভাবে কম্প্রেস করে, ইউরেথ্রাকে কম্প্রেস করে, এটাকে বল ভালভ অ্যাকশন বলে। যাই হোক, সে আলোচনায় যাচ্ছি না। এজ এ রেজাল্ট যেটা হয় এখানে হচ্ছে আমার ইউরিনটা, ওই পেশেন্টের ক্ষেত্রে তখন ইউরিনটা মানে পুরোপুরি ইউরিন ফ্লো বা পুরোপুরি মিকচুরেশনটা হয় না। সো মিকচুরেশনে সে অনেক প্রবলেম ফেস করে। সো বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া এটা হচ্ছে ওয়ান টাইপ অফ প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া। এবং এটার কজ কি, বা এখানে কে এটা তৈরি করতে মানে স্টিমুলাস দেয়, স্টিমুলাসটা কি, এটা হচ্ছে অ্যান্ড্রোজেন। হ্যাঁ, অ্যান্ড্রোজেন এখানে স্টিমুলাস দেয় এবং এখানকার যে স্মুথ মাসল গুলো, সেই স্মুথ মাসল গুলোর হাইপারপ্লাসিয়া করে ফেলে। দেন আমরা আরেকটা এক্সাম্পল এখানে দেখছি, ডান পাশে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা লেশন দেখা যাচ্ছে বা একটা ওভারগ্রোথ দেখা যাচ্ছে। তো এই ওভারগ্রোথ গুলো সার্টেইন ভাইরাল ইনফেকশনে হয়। যেমন এখানে আমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এগুলোকে ভাইরাল ওয়ার্ড বলে। দিস ক্যান বি caused by a number of viruses like some of the herpes virus family, and here that we see it is under the human papilloma virus. It is due to the human papilloma virus. Papilloma ভাইরাসের কারণে এখানে ওয়ার্ট হয়। ওয়ার্ট মানে হচ্ছে কলিফ্লাওয়ার লাইক একটা গ্রোথ, যেটা অবশ্যই এলিভেটেড একটা গ্রোথ, স্কিন থেকে এলিভেটেড একটা গ্রোথ। তো এখানে একটা হাইপারপ্লাসিয়া হয়েছে ডিউ টু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ওকে, আমরা এরপরের স্লাইডটা দেখি, মেকানিজম অফ হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়ার মেকানিজম আমরা খুবই শর্টলি একদম জাস্ট হেডলাইন ধরে পড়ে যাব যে গ্রোথ ফ্যাক্টর মেডিয়েটেড সিগন্যালিং ফার্স্ট পয়েন্ট আমাদের। তো গ্রোথ ফ্যাক্টরের কারণে হতে পারে, হরমোনাল স্টিমুলেশনের কারণে হতে পারে, অলরেডি এগুলো ডিসকাস করা হয়ে গেছে। দেন কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া অর কম্পেনসেটরি প্রলিফারেশন, ক্রনিক ইরিটেশন অর ক্রনিক ইনফ্লেমেশন, কোনো কারণে ক্রনিক কোথাও ইরিটেশন হলে বা ইনফ্লেমেশন হলে সেখানকার সেলগুলো অনেক বেশি গ্রো করতে পারবে, হাইপারপ্লাসিয়া হতে পারে। দেন স্টেম সেল অ্যাক্টিভেশন, আমাদের স্টেম সেল যদি কোনো কারণে অ্যাক্টিভেট হয়ে যায় তখন সে বারবার ডিভাইড করতে থাকবে, বারবার গ্রো করতে থাকবে। লস অফ গ্রোথ অফ ইনহিবিটরি সিগন্যালস, এই পয়েন্টটা, পয়েন্ট 6 যেটা লস অফ গ্রোথ অফ ইনহিবিটরি সিগন্যালস, কোনো ভাইরাসের কারণে আমাদের কোনো একটা সেল হয়তো সে ডিভাইড করার কথা ছিল না, তার কিছু ইনহিবিটরি সিগন্যাল তাকে এটা থেকে ইনহিবিট করে রেখেছিল বা স্টপ করে রেখেছিল। তো কোনো কারণে সেই ইনহিবিটরি সিগন্যালটা যদি স্টপ হয়ে যায় বা সেটা যদি অবলিটারেট হয়ে যায়, চলে যায়, তাহলে সেই সেলটা বারবার ডিভিশন করতে থাকবে। এটা একটা হাইপারপ্লাসিয়া। দেন হচ্ছে সেল সাইকেল, সেলের সেল ডিভিশনের নর্মাল চেক পয়েন্ট গুলো যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, সেটা একটা পয়েন্ট, এবং ডিফারেন্ট অনকোপ্রোটিনস। তো এগুলো হচ্ছে মেকানিজম অফ হাইপারপ্লাসিয়া বা বিভিন্ন পয়েন্ট। এগুলো আমরা এক নজরে একটু দেখে ফেললাম যে কি কি কারণে হাইপারপ্লাসিয়া বা কি মেকানিজমে হাইপারপ্লাসিয়া আসলে হয়। তাহলে এখন একটা ডিফারেন্স চোখের সামনে দেখা যাচ্ছে, ডিফারেন্স বিটুইন হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া। তো ফার্স্ট ডিফারেন্স যেটা বলা মাত্রই চোখের সামনে ভেসে উঠবে, হাইপারট্রফি হলো সেলের সাইজ ইনক্রিজ করা, আর হাইপারপ্লাসিয়াটা হলো সেলের নাম্বার ইনক্রিজ করা। ওকে, এবার এখানে ডেফিনিশন, একটা বুকিশ ডেফিনিশন এখানে দেওয়া আছে। তবে এই যে আমরা চার্টটা, এই চার্টটাও কিন্তু এটা রবিনসন কর্ট্রান্সের, রবিনসের চার্ট, বাট এটা আমি নিয়েছি আমাদের জুমার্স প্যাথোলজি থেকে। তো জুমার্স প্যাথোলজিতে এরকম বিভিন্ন চার্টও আমরা পাবো। যাই হোক, সোর্স অফ স্টিমুলাই, এখানে কি কি স্টিমুলাই, কি কি কারণে হাইপারট্রফি বা হাইপারপ্লাসিয়া হয়, মোর অর লেস এগুলো সেম, কেমিক্যাল, হরমোনাল, মেকানিক্যাল ইত্যাদি ইত্যাদি স্টিমুলেশন। খেয়াল করার মতো পয়েন্ট পাওয়া যাবে হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে কি দেখা যাচ্ছে যে টাইপস অফ সেল ইনভলভ, ল্যাবাইল অর স্টেবল সেলস, এন্ড হাইপারট্রফিতে পার্মানেন্ট, হাইপারট্রফিতে হচ্ছে পার্মানেন্ট সেলস। এই যে আমাদের মাসল সেলের কথা আমরা বললাম, আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কথা বললাম। এখানে আমাদের একটা একটা ছিল স্কেলিটাল মাসল, আর একটা ছিল কার্ডিয়াক মাসল। তো এই মাসলগুলো, স্কেলিটাল মাসল, কার্ডিয়াক মাসল, এগুলো কিন্তু পার্মানেন্ট মাসল। এই মাসলগুলো ডিভিশন হবে না, এই মাসলগুলো ডিভিশন হবে না এবং পার্মানেন্ট সেল। সো যেহেতু ওরা ডিভাইড করতে পারবে না, দ্যাটস ওয়াই দে ইনক্রিজ দ্য সাইজ অফ দেমসেলভস, তাদের সাইজটাকে ওরা ইনক্রিজ করে। আর হাইপারপ্লাসিয়া তো অবশ্যই ডিভাইড হতে হবে, যদি আমি সেলের নাম্বার ইনক্রিজ করতে চাই আমার সেলকে ডিভাইড হতে হবে। দ্যাটস ওয়াই দিজ আর সিন ইন ল্যাভেলার স্টেবল সেলস, তার মানে নন পার্মানেন্ট, যে সেলগুলো পার্মানেন্ট না সেই সেলগুলোতে হাইপারপ্লাসিয়া দেখা যাবে। তো গ্রোথ সাইকেলে এটা G2 ফেজে হয়, আর হচ্ছে হাইপারপ্লাসিয়াটা হচ্ছে G2 ফেজে হয়, আর হাইপারট্রফিটা হচ্ছে আফটার জি টু ফেজ, মানে জি টু ফেজ পার হয়ে যাওয়ার পরে হাইপারট্রফি হয়। অ্যান্ড হিয়ার নো মাইটোসিস অকার্স। ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন, এটা ম্যালিগনেন্সিতে বা এটা একটা নিওপ্লাসিয়াতে বা একটা ক্যান্সার সেলে ট্রান্সফর্ম হয়ে যেতে পারে কিনা, কোনটার সম্ভাবনা বেশি, হাইপারট্রফি নাকি হাইপারপ্লাসিয়া? হাইপারট্রফিতে তো আমার সেলের নাম্বারের কোনো ইনক্রিজ হচ্ছে না, তার মানে হাইপারট্রফির দ্বারা এটা হবে না। ম্যালিগনেন্ট ট্রান্সফরমেশন ইজ অনলি পসিবল ইন কেস অফ হাইপারপ্লাসিয়া। ফাইনালি আমরা কিছু এক্সাম্পল এখানে দেখছি। একটা হচ্ছে বিনাইন হাইপারপ্লাসিয়া অফ দ্য প্রোস্টেট অর বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, দেন হাইপারপ্লাসিয়া অফ দ্য এন্ডোমেট্রিয়াম, এন্ড হাইপারট্রফিতে আমরা দেখতে পাচ্ছি হাইপারট্রফি অফ দ্য স্কেলিটাল মাসল এন্ড কার্ডিয়াক মাসল। তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, বা হাইপারপ্লাসিয়া এবং হাইপারট্রফির
যে ডিফারেন্সটা, এটা আশা করি সবার কাছে এখন ক্লিয়ার। তারপর সেই পুরোনো প্রশ্ন আমি আবার করতে চাই, এমন একটা অর্গান আছে যে অর্গানে একই সাথে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হবে, কোনটাতে হবে? ইউটেরাসে হবে। গ্র্যাভিড ইউটেরাসে একই সাথে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া হবে। নেক্সট টপিক, অ্যাট্রফি। ঠিক হাইপারট্রফির উল্টোটা হচ্ছে অ্যাট্রফি। হাইপারট্রফিতে সেলের সাইজ ইনক্রিজ করেছিল, অ্যাজ এ রেজাল্ট আমাদের যে অর্গানে সেলের সাইজটা ইনক্রিজ করেছিল সেই অর্গানের সাইজটা বড় হয়ে গিয়েছিল। আর অ্যাট্রফিতে কি হবে? অ্যাট্রফিতে সেলের সাইজটা ছোট হয়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট যে অর্গানে অ্যাট্রফি হয় সেই অর্গানের সাইজটা ছোট হয়ে যায়। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে দেখতে পাচ্ছি দুইটা পা। হুম, সহজেই ধারণা করা যায় যে তার এই যে পাটা, এই বাম পাশে বাম যে পাটা ছিল, যেটার মাসল মনে হচ্ছে ওয়েস্টিং হয়ে গিয়েছে, মাসলের পরিমাণ কম। তো এই পাটা হয়তো রেস্টে ছিল কিছুদিন, সে হয়তো এই পাটা কোনো কারণে হয়তো ব্যান্ডেজ করা ছিল, বা সে কোনো কারণে এই পাটা ইউজ করতে পারেনি, না ইউজ না করার কারণে তার এই পাশের পাটা ছোট হয়ে গিয়েছে। তো অ্যাট্রফি অনেকগুলো কজে হয়, অ্যাট্রফি অনেকগুলো কজ আমরা সামনে দেখব। তো অ্যাজ ইউজুয়াল এটার মধ্যেও দুই টাইপের অ্যাট্রফি আমরা পাবো, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাট্রফি আর একটা হলো প্যাথোলজিক্যাল অ্যাট্রফি। তো ফিজিওলজিক্যাল অ্যাট্রফির তিনটা পয়েন্ট আমরা একটু দেখি। যে থাইমাস ডিউরিং আর্লি ফেটাল ডেভেলপমেন্ট, আমাদের ফেটাল ডেভেলপমেন্টের সময় থাইমাস যে গ্ল্যান্ডটা, সেই থাইমাস গ্ল্যান্ড যেটাতে হচ্ছে টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন হয়। সো সেই থাইমাস গ্ল্যান্ডটা শুরুতে অনেক বড় থাকে, ধীরে ধীরে যত মানে আমাদের এইজ যত বাড়তে থাকে সেই থাইমাস গ্ল্যান্ডটা ধীরে ধীরে ছোট হয়ে যায়, এটাতে অ্যাট্রফি হতে থাকে। দেন প্রেগনেন্ট ইউটেরাস আফটার পার্চুরেশন, পার্চুরেশনের পর প্রেগনেন্ট ইউটেরাস, একটা ডেলিভারির পর বা পার্চুরেশনের পর সেই মায়ের যার ইউটেরাসটা বড় হয়ে গিয়েছিল, হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া যার হয়েছিল, সেই ইউটেরাসটা তখন ধীরে ধীরে ছোট হয়ে যায়। ছোট হয়ে যাবে কিসের মাধ্যমে? কোন প্রসেসের মাধ্যমে? অ্যাট্রফির মাধ্যমে। এবং ফাইনালি ল্যাকটেটিং ব্রেস্ট আফটার ওয়েনিং, ল্যাকটেশনের সময়, ডিউরিং ল্যাকটেশন অলসো দ্য হাইপারপ্লাসিয়া অফ দ্য গ্ল্যান্ড অকার্স। তো গ্ল্যান্ডের হাইপারপ্লাসিয়া হয় এবং ব্রেস্টের পর এখানে আবার অ্যাট্রফি হয়ে যাবে, ওই গ্ল্যান্ডগুলো ধীরে ধীরে ডিস্ট্রয় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ব্রেস্ট ছোট হয়ে যাবে। সো প্যাথোলজিক্যাল অ্যাট্রফি, প্যাথোলজিক্যাল কজগুলো দেখি। প্রথমত ইসকেমিক অ্যাট্রফি, ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ব্রেইনের ছবি। ব্রেইনের দুইটা হেমিস্ফিয়ার এখানে ছবিতে দেখা যাচ্ছে, একটা লেফট আর একটা রাইট। তো এখানে লেফট হেমিস্ফিয়ারটা কোনো কারণে, লেফট হেমিস্ফিয়ারের একটা পার্টে যদি কোনো কারণে ব্লাড সাপ্লাই অফ হয়ে যায়, তখন সে নিউট্রিশনের অভাবে সেখানে সেলগুলো কি হয়ে যাবে? অ্যাট্রফি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ইসকেমিক অ্যাট্রফি। দেন ডিসইউজ অ্যাট্রফি, শুরুতে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমার এখানে ব্যান্ডেজ করা আছে, আমি হাতটা নাড়াতে পাচ্ছি না, আমি 1 মাস হাতটাকে জাস্ট স্টেবল কন্ডিশনে রাখলাম, আমি হাত দিয়ে কোনো কাজ করলাম না। কাজ না করলেই যে না ব্যবহার করার কারণে ডিসইউজ অ্যাট্রফি এখানে দেখা যাবে। এক্সাম্পল হিসেবে আমরা এখানে পাচ্ছি প্লাস্টার কাস্ট ইমোবিলাইজেশন এন্ড প্রোলংড বেড রেস্ট। দেন পয়েন্ট 3, প্রেসার অ্যাট্রফি। প্রেসার অ্যাট্রফি কি? টিউমারের কারণে, হ্যাঁ, টিউমার যদি কোনো একটা জায়গায় টিউমার গ্রো করলো, সে আশপাশের সেলগুলোকে সাপ্রেস করবে, সেখানে এটার কারণে অ্যাট্রফি হতে পারে। হরমোনাল অ্যাট্রফি, মেনোপজের পর সেই ইউটেরাসের সাইজ ছোট হয়ে যেতে পারে। তো এটা একটা দিস ইজ এন এক্সাম্পল অফ হরমোনাল অ্যাট্রফি। দেন ডিনার্ভেশন অ্যাট্রফি, ডিনার্ভেশন অ্যাট্রফি, একটা স্ট্রোকের পেশেন্ট, একটা স্ট্রোকের পেশেন্ট, তার কোনো কারণে ডান ডান সাইডটা তার প্যারালাইজড হয়ে গেছে, সে ডান সাইড নাড়াতে পারে না। সো ডান সাইডে কাজ না করতে করতে, ডান সাইডটা ইউজ না করতে করতে এখানে কিন্তু, বা নার্ভ সাপ্লাই না থাকার কারণে এখানে কিন্তু ডিনার্ভেশন অ্যাট্রফি দেখা যায়। স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে একই সাথে ডিসইউজ অ্যাট্রফি দেখা যায়, বাট এখানে ডিনার্ভেশন অ্যাট্রফিটা একটু বেশি দেখা যাবে। দেন জেনারেলাইজড অ্যাট্রফি, এখানে দেখা যাচ্ছে ক্যাকিক্সিয়া, কজ কি কি পাচ্ছি? ক্যাকিক্সিয়াস, ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, ইভেন ক্যান্সার, এগুলোর ক্ষেত্রে জেনারেলাইজড অ্যাট্রফি, মানে পুরো বডি। আমরা ওয়েট লস দেখি কিন্তু কার্সিনোমার পেশেন্টের ক্ষেত্রে। সো এখানে বডির অ্যাজ এ হোল, বডির বিভিন্ন টিস্যুতে অ্যাট্রফি দেখা যায়। এন্ড ফাইনালি সেনাইল অ্যাট্রফি, এই সেনাইল অ্যাট্রফির একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি বয়স্কদের ক্ষেত্রে, আমাদের দাদা দাদি, নানা নানি। তো যারা অনেক বেশি বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে আমরা খেয়াল করবো এই চামড়ার কুঁচকে যাওয়া, এই বিষয়টা আমরা খেয়াল করবো। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কিন্তু অ্যাট্রফির কারণে। এই চামড়ার কুঁচকে যাওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত অ্যাট্রফির কারণে। সো দিস ওয়ার দ্য এক্সাম্পলস অফ অ্যাট্রফি। আমাদের অ্যাট্রফির এক্সাম্পল গুলো এখান থেকে শেষ হয়ে গেল। এবার মেকানিজম অফ অ্যাট্রফি যদি আমরা খেয়াল করি, মেকানিজম অফ অ্যাট্রফি অ্যাজ এ হোল আমি একটু বলবো যে কি কি পাচ্ছি আমরা মেকানিজমের মধ্যে। রিডিউসড প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিসটা যদি রিডিউসড হয়ে যায় সেলের, সেটা একটা কজ হতে পারে। তারপরে হচ্ছে সেলুলার প্রোটিন গুলো যদি রিডিউসড, মানে সেলুলার প্রোটিন গুলো ডিগ্রেড হয়ে যায়, হ্যাঁ, ইউবিকুইটন প্রোটিওজম পাথওয়ে, একটা পাথওয়ে আছে, সেটার মাধ্যমে এটা ডিগ্রেড হয়ে যেতে পারে সেলগুলো আলটিমেটলি, মানে এই পাথওয়েটা অ্যাক্টিভেশনের মাধ্যমে সেলগুলো সব ডিগ্রেড হয়ে যেতে পারে। নিউট্রিশনের ডেফিসিয়েন্সি থাকতে পারে, অথবা যদি কোনো কারণে অটোফ্যাগি ইনক্রিজ করে যায়, সেক্ষেত্রেও অ্যাট্রফি হতে পারে। তো মেকানিজমটা এই ক্ষেত্রে আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট কজ গুলো খুব ইম্পর্টেন্ট। দেন মেটাপ্লাসিয়া,
তাহলে আমরা অলরেডি কি কি পড়েছি আমরা একটু এখানে রিক্যাপিচুলেট করি। আমরা এখানে হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া এন্ড অ্যাট্রফি এই তিন টাইপের আমাদের যে সেলুলার অ্যাডাপ্টেশন সেটা কিন্তু পড়ে ফেলেছি। এবার মেটাপ্লাসিয়া পড়বো, এটা ওদের থেকে একটু আলাদা। কিভাবে আলাদা? মেটাপ্লাসিয়া কি? এক টাইপের সেল অন্য এক টাইপের সেলে যদি এখানে কনভার্ট বলা যাবে না, রিপ্লেস বলতে হবে। ওয়ান টাইপ অফ সেল যদি কোনো স্পেসিফিক কারণে, ইনজুরি হোক, স্ট্রেস হোক, কোনো একটা ট্রমা হোক, কোনো একটা কারণে সে যদি অন্য টাইপের সেলে রিপ্লেসড হয়ে যায়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে মেটাপ্লাসিয়া। তো মেটাপ্লাসিয়া কিন্তু কোনো একটা অলরেডি আমার একটা সেল আছে, মেটাপ্লাসিয়া অলরেডি আমার একটা সেল আছে, এটা ম্যাচিউরড সেল। এই ম্যাচিউরড সেল কিন্তু কনভার্ট হয়ে মেটাপ্লাসিয়া হবে না। এই ম্যাচিউর সেলের পরবর্তীতে যে সেলটা আসবে, যে স্টেম সেল থেকে এই ম্যাচিউর সেলটা আসতো, সেই স্টেম সেল থেকে কনভার্সন হওয়ার সময়ই এই সেলের টাইপটা চেঞ্জ হয়ে যাবে। কিছু এক্সাম্পল দিলে মনে হয় বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। প্রথমে ডেফিনিশনটা দেখে নিই অ্যাজ ইউজুয়াল। তাহলে কি বলছে এখানে? মেটাপ্লাসিয়া ইজ এ রিভার্সিবল চেঞ্জ। মেটাপ্লাসিয়া ইজ এ রিভার্সিবল চেঞ্জ ইন ওয়ান ডিফারেন্সিয়েটেড সেল টাইপ ইজ রিপ্লেসড বাই অ্যানাদার সেল টাইপ। তার মানে এক ধরনের সেল আরেক ধরনের সেলে রিপ্লেস হয়ে গেল, এটাকে আমরা বলছি মেটাপ্লাসিয়া। আচ্ছা, তো মেটাপ্লাসিয়া কিন্তু রিভার্সিবল। মেটাপ্লাসিয়া ইজ কনসিডার্ড অ্যান অ্যাডাপটিভ রেসপন্স এন্ড ইজ জেনারেলি রিভার্সিবল। ইউজুয়ালি মেটাপ্লাসিয়াটা রিভার্সিবল, বাট এর পরের স্টেজে মেটাপ্লাসিয়াকে যদি আমরা ট্রিট না করি, দেন একটা পর্যায়ে গিয়ে এটা ইরিভার্সিবল হয়ে যাবে। কিন্তু যদি মেটাপ্লাসিয়া থাকা অবস্থায় আমরা এটার প্রপার কেয়ার করতে পারি, বা যে স্টিমুলাসের কারণে মেটাপ্লাসিয়া শুরু হয়েছিল সেই স্টিমুলাসটাকে যদি আমরা রিমুভ করে দিতে পারি বা সরিয়ে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই সেলটা আবার অরিজিনাল স্টেটে ব্যাক আসবে। ওকে, টাইপস অফ মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়ার টাইপস গুলোকে আমরা কিভাবে ক্যাটাগরাইজ করি? ফার্স্টলি দুইটা ক্যাটাগরাইজেশন করি, এপিথেলিয়াল এন্ড কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। এবার এপিথেলিয়াল মেটাপ্লাসিয়ার মধ্যে আমরা আবার আরো দুইটা ভাগ করব, একটা হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া আর একটা হচ্ছে কলামনার মেটাপ্লাসিয়া। তাহলে এই মেটাপ্লাসিয়ার এই কথাবার্তাগুলো বলার আগে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে টিস্যু, এপিথেলিয়াল টিস্যু কি কি রকমের হয়? এটা তো সিম্পল স্ট্র্যাটিফাইড দুই রকমের হয়। তো এর বাইরেও কিছু থাকে, ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে। সো সিম্পল এপিথেলিয়ামের মধ্যে যদি আমি চিন্তা করি, এখানে আমার স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে, কিউবয়েডাল এপিথেলিয়াম থাকবে, দেন কলামনার এপিথেলিয়াম থাকবে, আরেকটা হচ্ছে আমার সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম থাকবে। এই দুই টাইপের, সরি, এই চার টাইপের এপিথেলিয়াল সেল সাধারণত আমরা দেখি। তাহলে এইখানে এই সেলগুলোর মধ্যে আমরা কি কি টাইপের মেটাপ্লাসিয়া পাই সেটা আমরা এবার একটু দেখব। তাহলে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া শুরুতে, স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, তারপরে এখানে মেটাপ্লাসিয়াটা হবে কার মধ্যে? মেটাপ্লাসিয়াটা হবে স্কোয়ামাস সেলের মধ্যে মেটাপ্লাসিয়াটা হবে। কোথায় কোথায় দেখা যায়? ফার্স্ট অফ অল রেসপিরেটরি ট্র্যাক্টে। এবার আমরা আরেকটা সিনারিও চিন্তা করি, একজন ক্রনিক স্মোকার, অথবা একজন চেইন স্মোকার, সে প্রতিদিন 1-2 প্যাকেট বা 4 প্যাকেট 5 প্যাকেট স্মোক করে। সো স্মোক করতে করতে তার যে ট্রাকিয়া বা তার রেসপিরেটরি ট্র্যাক্টের নর্মাল যে এপিথেলিয়াম ছিল, নর্মালি কি এপিথেলিয়াম ছিল? সিউডোস্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম ছিল। এই সিউডোস্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম এই স্ট্রেসটা তখন আর নিতে পারবে না, সে তখন এটা রিপ্লেসড হয়ে যাবে কি দিয়ে? তখন তখন হচ্ছে এটা সিম্পল, সরি সিম্পল না, এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে, বা এটা হচ্ছে রিপ্লেসড হয়ে যাবে। সো এটা একটা এক্সাম্পল, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব পরিচিত একটা এক্সাম্পল আমাদের স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার। দেন ইউটেরাইন সার্ভিক্সের নরমাল সিম্পল সার্ভিক্সের সিম্পল কলামনার এপিথেলিয়াম, এটাও ট্রমার কারণে বা সার্ভিসাইটিসের কারণে চেঞ্জ হয়ে এটা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে স্কোয়ামাস এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যেতে পারে। দেন গল ব্লাডার, প্রোস্টেট, এইসব জায়গায় এটা দেখা যায়। এবং পেলভিস, ইউরিনারি ব্লাডার, এখানে ইউজুয়ালি থাকে হলো ট্রানজিশনাল এপিথেলিয়াম। এই ট্রানজিশনাল এপিথেলিয়ামটা এখানকার ইনফেকশনের কারণে বা ইনফ্লামেশনের কারণে, লং টার্ম ইনফ্লামেশনের কারণে, ক্রনিক ইনফ্লামেশনের কারণে এটা স্কোয়ামাস এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যেতে পারে। এন্ড অলসো ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে জেরপ্থ্যালমিয়া হয়। আমরা জানি যে আমাদের যে এপিথেলিয়াল সেলগুলো, সেই সেলগুলো ডিগ্রেড হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এখানে। তো নষ্ট হয়ে যাওয়ার কারণে এইটা থেকেও মেটাপ্লাসিয়া ডেভেলপ করতে পারে। তো স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার একটা ছবি দেখতে পাচ্ছি এখানে, আগের স্লাইডের অ্যানোটেশন গুলো রয়ে গিয়েছে, আমি একটু মুছে দেই। স্কোয়ামাস মেটাপ্লাসিয়ার একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, তো এটা কিন্তু সেই ক্রনিক স্মোকারের এক্সাম্পলটা, বা এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের যে এক্সাম্পলটা ছিল সেটা। এখানে বাম পাশে কি আছে? বাম পাশে আছে সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এটা ইউজুয়াল এপিথেলিয়াম। এন্ড ডান পাশে আছে স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা হচ্ছে একটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তার মানে এটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে, এটা রিপ্লেসড হয়ে গেছে। চেঞ্জ বলা ঠিক না, রিপ্লেসড হয়ে গিয়েছে। যে প্রিকারসর সেল থেকে এটা আসতো, সেই প্রিকারসর সেলকে এই স্টিমুলাস গুলো আমাদের এই প্রিকারসর সেলগুলোকে সে স্টিমুলাই দেয়, বা ওইটাকে উদ্বুদ্ধ করে যে
সে যেন আর সিউডোস্ট্রাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম তৈরি না করে সে যেন স্কোয়ামাস এপিথেলিয়াম তৈরি করে। তো চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, এপিথেলিয়াল মেটাপ্লাসিয়ার। এবার আমরা পড়বো হচ্ছে কলামনার মেটাপ্লাসিয়া। এতক্ষণ আমরা পড়েছি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, এবার আমরা পড়বো কলামনার মেটাপ্লাসিয়া। কলামনার মেটাপ্লাসিয়ার কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া, গ্যাস্ট্রিক আলসার, ক্রনিক গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে বা ক্রনিক গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে স্টোমাকের এপিথেলিয়ামটা ইন্টেস্টাইনের এপিথেলিয়াম দিয়ে রিপ্লেস হয়ে যায়, এটা একটা এক্সাম্পল। দেন হচ্ছে ব্যারেটস ইসোফেগাস। ব্যারেটস ইসোফেগাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কমন এক্সাম্পল। এটা পরীক্ষায় মানে সবাইকে দেখা যায় যে ধরতেছে এটা, এই ব্যারেটস ইসোফেগাস। তো এখানে কি হয়, স্কোয়ামাস এপিথেলিয়াম যেটা থাকে, এই স্কোয়ামাস এপিথেলিয়ামটা এটা কার, মানে এটা তো অ্যাকচুয়ালি হয় কোথায়, ইসোফেগাসে হয়। সো ইসোফেগাসে থাকে কি, ইসোফেগাসে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। এই স্কোয়ামাস এপিথেলিয়ামটা আহ এটা আসলে হয় কি কারণে, এটা মনে হয় আগে বলা দরকার যে আহ, যদি কোনো কারণে মানে গ্যাস্ট্রাইটিস না কোনো একটা ব্লকেজ থাকতে পারে, দেন হায়াটাল হার্নিয়া একটা ইম্পর্টেন্ট কজ এটার জন্য। তো হায়াটাল হার্নিয়া আমরা ধরলাম যে স্টমাকটা এখানে কম্প্রেস হয়ে আছে। তো স্টমাকের যে কন্টেন্টস গুলো, এই কন্টেন্টস গুলো যদি রিগার্গিটেড ফ্লো হয় বা এই কন্টেন্টস গুলো যদি ইসোফেগাসে যায়, বারবার করে ইসোফেগাসকে ইরিটেট করতে থাকে, তখন এই গ্যাস্ট্রিক কন্টেন্টসটার লোডটা নেওয়ার জন্য বা এই স্ট্রেসটাকে সামাল দেওয়ার জন্য ইসোফেগাসের স্কোয়ামাস এপিথেলিয়াম রিপ্লেস হয়ে যায় স্টমাকের কলামনার এপিথেলিয়াম দিয়ে। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা বলছি ব্যারেটস ইসোফেগাস। নিচে আমরা ব্যারেটস ইসোফেগাস একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দেখা যাচ্ছে, যেটা হচ্ছে নরমাল এপিথেলিয়াম, এটা হচ্ছে নরমাল এপিথেলিয়াম। এবার এই জায়গাটা ইন্টেস্টাইনালাইজড এপিথেলিয়াম, তার মানে এখানে স্টমাকে ছিল সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, এই দুটার মাঝখানে এখানে ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে এই স্ট্রেসটাকে সামাল দেওয়ার জন্য, বা এখানেও সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম তৈরি হচ্ছে। তো এটা একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি কলামনার মেটাপ্লাসিয়াতে। দেন টাইপস অফ মেটাপ্লাসিয়া, আমরা অলরেডি স্কোয়ামাস মেটাপ্লাসিয়া সরি অলরেডি আমরা হচ্ছে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়ার দুইটা টাইপস পড়ে ফেলেছি। এবার হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া, এটা খুব শর্টে পড়বো অ্যাজ ইট ইজ নট ভেরি কমন, এটা খুব একটা কমন না। এই কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়াটা খুব কমন না। তো এখানে কি কি দেখতে পাই, একটা অসিয়াস মেটাপ্লাসিয়া আর একটা হচ্ছে কার্টিলিজেনিয়াস মেটাপ্লাসিয়া। এখানে দুইটা মেটাপ্লাসিয়া আমরা দেখছি, একটা হচ্ছে অসিয়াস মেটাপ্লাসিয়া, কার্টিলেজিনাস। অসিয়াস মানে কি বোনস, তার মানে এখানে বোনস দিয়ে কনভার্ট হয়ে যাবে। কোথায় হয়, এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক্সাম্পলে বলা আছে বোন ফর্মেশন ইন দ্য আর্টেরিয়াল ওয়াল অফ দ্য ওল্ড এজ। এটা ছাড়াও আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে আমাদের থাইরয়েড ফলিকলস, তার মানে এটা থাইরয়েড গ্ল্যান্ড। এখন এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে অসিয়াস মেটাপ্লাসিয়া দেখা যাচ্ছে। কোনটা অসিয়াস মেটাপ্লাসিয়া এখানে আসলে ভালো বোঝা যাচ্ছে না, এখানে এই যে তীর চিহ্ন যেটা দেওয়া আছে, অ্যারো সাইন যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের অসিয়াস মেটাপ্লাসিয়া। একইভাবে হিলিং ফ্র্যাকচার গুলোতেও কার্টিলেজিনিয়াস মেটাপ্লাসিয়া ডেভেলপ করতে পারে। প্যাথোজেনেসিস অফ মেটাপ্লাসিয়া, মেটাপ্লাসিয়ার প্যাথোজেনেসিসটা আমরা একটু দেখবো। এই পার্টটা আমরা জুমার্স থেকে সরাসরি নিয়ে নিয়েছি যেহেতু এখানে সুন্দর করে সাজানো ছিল এই জন্য। তাহলে এখানে একটা পয়েন্ট বোল্ড করে লেখা আছে যেটা অলরেডি আমি ডিসকাস করেছি, সেটা হলো যে মেটাপ্লাসিয়া কিন্তু মেটাপ্লাসিয়া ডাজ নট রেজাল্ট ফ্রম আ চেঞ্জ ইন দ্য ফেনোটাইপ অফ অ্যান অলরেডি ডিফারেন্সিয়েটেড সেল টাইপ। তার মানে যে সেলটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে, যেটা অলরেডি ডিফারেন্সিয়েটেড হয়ে গিয়েছে, সেই সেলটাতে মেটাপ্লাসিয়া হবে না, বা মেটাপ্লাসিয়ার পর সেই সেলটার কোনো চেঞ্জ হবে না। ইট ইজ দ্য রেজাল্ট অফ রিপ্রোগ্রামিং অফ স্টেম সেলস। তার মানে যে স্টেম সেলগুলো বা যে সেলগুলো থেকে আমাদের সেলটা আসবে, আমাদের ধরি যে আমরা রেসপিরেটরি এপিথেলিয়াম যে সেল থেকে আসবে সেই সেলের রিপ্রোগ্রামিং হয়ে যায়, দ্যাট আর নোন টু এক্সিস্ট ইন নর্মাল টিস্যুস। ওকে, এটার জন্য কে কে দায়ী, সাইটোকাইনস, গ্রোথ ফ্যাক্টরস, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, কম্পোনেন্টস, এই জিনিসগুলো আমাদের এই জিনের এক্সপ্রেশনকে স্টিমুলেট করে। এবং জিনের এক্সপ্রেশন হলে আলটিমেটলি কি হয়, জিনের এক্সপ্রেশন হলে এখানে প্রোটিন সিনথেসিস হয় আলটিমেটলি। তো ডিফারেন্সিয়েশন অফ স্টেম সেলস টু স্পেসিফিক পাথওয়ে, নির্দিষ্ট পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে এখানে মেটাপ্লাসিয়া দেখা যায়, এখানে মেটাপ্লাসিয়া দেখা যায়। যাই হোক, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ব্রঙ্কিয়াল মেটাপ্লাসিয়া কিভাবে হয়, ব্রঙ্কিয়াল মেটাপ্লাসিয়ার জন্য ইম্পর্টেন্ট একটা কজ আমরা অলরেডি পড়ে ফেলেছি, স্মোকিং। স্মোকিং, ক্রনিক ব্রঙ্কাইটিস, ভিটামিন এ ডেফিসিয়েন্সি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রঙ্কিয়াল এপিথেলিয়ামের যদি ইরিটেশনটা অনেক বেশি হয়, দেন এখানকার রেগুলেটরি প্রোটিনগুলোর অ্যাক্টিভেশন হবে এবং নর্মাল সিডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়ামটা তখন রিপ্লেসড হয়ে এখানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম চলে আসবে। সো এটাকে দিস ইজ ওয়ান টাইপ অফ স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। সার্ভাইকাল মেটাপ্লাসিয়া, এটা সাধারণত ট্রানজিশনাল যে জোনটা থাকে, সার্ভিক্সের ট্রানজিশনাল জোন, এই জায়গায় দেখা যায়। এখানে কি বলছে, অ্যাডিশন অফ ডিএনএ অফ স্পার্ম উইথ দ্য নিউক্লিয়ার ডিএনএ অফ সেলস অফ ট্রান্সফরমেশন জোন। দ্যাট মিনস স্কোয়ামো কলামনার জাংশন অফ দ্য সার্ভিক্স, যেটা আমি বলছিলাম আর কি, স্কোয়ামো কলামনার জাংশন অফ দ্য সার্ভিক্স, এখানে এপিথেলিয়াল চেঞ্জ আসে। এখানে ডিসপ্লেশিয়া নামে একটা নতুন টার্মিনোলজি এখানে চলে এসেছে। ডিসপ্লেশিয়া মানে হচ্ছে নিউক্লিয়ার অ্যাটিপিয়া, মানে কোনো একটা সেলের ইউজুয়াল, এখানে আমরা যত যা কিছু পড়ছি এখন অবধি,
হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, দেন হচ্ছে অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া, সবগুলোতে আমাদের যে সেলটা ছিল সেই সেলটা কিন্তু একটা হেলদি সেল ছিল। হতে পারে সেলের টাইপ চেঞ্জ হয়েছে, সেলের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, সেলের সরি সেলের শেপ অ্যান্ড সাইজ, নাম্বার, এগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু সেলটা কিন্তু সেলই ছিল। কিন্তু এরকম যদি হয় আমাদের নর্মাল সেলটা অ্যাবনর্মাল হয়ে যায়, নর্মাল সেলটার ভিতরে এমন কিছু চেঞ্জ হয় যে সেলটা অ্যাবনর্মাল হয়ে যায়, যদি এটা যদি নিউক্লিয়ার অ্যাটিপিয়া হয় বা অ্যাটিপিক্যাল সেল প্রডিউস হয়, তখন সেটাকে আমরা বলি ডিসপ্লেসিয়া। এবং ডিসপ্লেসিয়া থেকে বিভিন্ন প্রি ক্যান্সারাস স্টেট এবং এটা কার্সিনোমাতে চলে যেতে পারে বা কার্সিনোমাতে অ্যাডভান্স করতে পারে। তো ডিসপ্লেসিয়া আমরা হয়তো সামনে পড়বো, এটা হচ্ছে সার্ভাইকাল মেটাপ্লাসিয়া শেষ হলো। এবার এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া ইজ এ ডাবল এজ সোর্ড, এটা খুব সুন্দর একটা পয়েন্ট, এই কথাটা লেখা থাকে যে এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া ইজ এ ডাবল এজ সোর্ড, তার মানে এর কিছু ইম্পর্টেন্স আছে, মানে এর কিছু ভালো দিক যেমন আছে, এর আবার খারাপ দিকও তেমন আছে, এজন্য এটাকে আমরা বলছি ডাবল এজড সোর্ড, মানে দুই ধারী তলোয়ার। আচ্ছা, এটার প্রোটেক্টিভ এজটা আমরা দেখি, এটা একটা অ্যাডাপটিভ রেসপন্স। যেমন এক্সাম্পল দিয়ে আমরা পড়ি, স্মোকারের ক্ষেত্রে, স্মোকারের ক্ষেত্রে ওই সেলগুলো যদি ওই ব্রঙ্কিয়াল যে সেলগুলো ছিল বা রেসপিরেটরি ট্র্যাক্টের যে সেলগুলো ছিল, সেই সেলগুলো যদি মেটাপ্লাসিয়া হয়ে চেঞ্জ না হয়ে যেত, তাহলে তার সেলটা কিন্তু চেষ্টা করছে অ্যাডাপ্ট করার জন্য, তাহলে ওই লোকটার কিন্তু প্রবলেম হতো। কিন্তু সে যে ওই সেলের টাইপটা যে চেঞ্জ হয়ে গেল, এই চেঞ্জ হয়ে যাওয়ার কারণেও কিন্তু তার প্রবলেম হচ্ছে। কি ধরনের প্রবলেম হচ্ছে? সিলিয়ারি বিট নামে একটা টার্ম আছে রেসপিরেটরি এপিথেলিয়ামে, ওই যে আমাদের সিউডোস্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এখানকার সিলিয়া গুলো সবসময় সিলিয়ারি বিটের মাধ্যমে ভিতরে আমার যে ডাস্ট পার্টিকেলস গুলো যাচ্ছে বা ভিতরে যে স্মোক যাচ্ছে, যে প্রবলেমেটিক পার্টিকেলস গুলো যাচ্ছে, সেগুলোকে সুইপ অ্যাওয়ে করে দিচ্ছে, বাইরে বের করে দিচ্ছে। কিন্তু ওই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা তখন আর করা পসিবল হবে না, এটা তখন আমার প্যাথোলজিক্যাল এজে চলে যাবে। আবার ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া, ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়াতে আমার গ্যাস্ট্রিক এপিথেলিয়ামটা যদি চেঞ্জ না হতো, তাহলে কিন্তু সে সরি আমি ইয়া ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়াতে গ্যাস্ট্রিক এপিথেলিয়ামটা যদি ট্রান্সফর্ম না হতো, মানে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়াতে যদি কনভার্ট না হতো, তাহলে কিন্তু সে ওই যে হেলিকোব্যাক্টার পাইলোরি বা গ্যাস্ট্রাইটিসের এই যে একটা স্ট্রেস, এই স্ট্রেসটা সে সহ্য করতে পারতো না। এগেইন আমরা ইসোফেগাসের ক্ষেত্রে পড়েছি, ব্যারিটস ইসোফেগাস, ওই ক্ষেত্রে ইসোফেগাসের এপিথেলিয়ামটা যদি আমাদের স্টমাক বা ইন্টেস্টাইনাল এপিথেলিয়াম দিয়ে আহ এটা যদি রিপ্লেস না হয়ে যেত, রিপ্লেস না হয়ে গেলে সে কিন্তু স্টোমাক অ্যাসিডের যে স্ট্রেসটা সেটা সহ্য করতে পারতো না, সো এটা একদিক থেকে আমাদের প্রোটেক্টিভ। আবার প্যাথোলজিক্যাল এজে আমরা দেখব কি কি দেখা যাচ্ছে, লস অফ ফাংশন। যেমন ওই যে মিউকোসিলিয়া আমরা যেটা বললাম যে ওই ওইটার যে ফাংশনটা ছিল আমাদের সিলিয়ারি বিট যে ছিল, সিলিয়ারি বিটটা নষ্ট হয়ে গিয়েছে, তার মানে এটা একটা লস অফ ফাংশন, রিস্ক অফ ডিসপ্লেসিয়া এন্ড প্রিকারসর টু ম্যালিগন্যান্সি। এই সেলের যে ইউজুয়াল টাইপ, এটা যদি চেঞ্জ হয়ে অন্য একটা সেলের টাইপে যদি চলে আসে, সেখান থেকে ডিসপ্লেসিয়া হতে পারে, সে এটা ম্যালিগন্যান্সিতে চলে যেতে পারে। তো এটার এক্সাম্পল দুইটা অলরেডি আমাদের আলোচনা করা হয়ে গেছে। আহ এখানে অবশ্য ট্রান্সফরমেশন জোনের কথা বলা হয়েছে, তবে যে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যে বিষয়টা, যে প্যাপিলোমা ভাইরাসের কারণে এখানে ওয়ার্ট হতে পারে, তারপর হচ্ছে এটা থেকে হচ্ছে কার্সিনোমা হতে পারে, তো কার্সিনোমা সার্ভিক্স হতে পারে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কার্সিনোমা সার্ভিক্স হতে পারে কেন, এই যে এই মেটাপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া থেকে ডিসপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া থেকে এটা কার্সিনোমাতে চলে যেতে পারে। তো অবশেষে ডিসপ্লাসিয়া নিয়ে আমরা অল্প একটু পড়বো। ডিসপ্লাসিয়া মিন্স ডিসঅর্ডার্ড গ্রোথ, তার মানে সেলের গ্রোথটা ইউজুয়ালি যেরকম হওয়ার কথা ছিল, গ্রোথটা সেরকম হচ্ছে না। ডিসপ্লাসিয়া মিন্স ডিসঅর্ডার্ড গ্রোথ, ডিসঅর্ডার্ড গ্রোথ characterized by loss of uniformity of the individual cells and loss of architectural orientation, যেরকম স্ট্রাকচারটা সেলের ছিল সেই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে সেলুলার ফিচার্স কি কি আমরা পাবো? অ্যাক্সেলারেটেড সেল প্রলিফারেশন, অ্যাক্সেলারেটেড সেল প্রলিফারেশনে সেলটা অনেক বেশি প্রলিফারেশন করবে, এই সেলটার নিউক্লিয়ার সাইজ এবং শেপে কিছু চেঞ্জ আসবে, যেটাকে আমরা বলছি প্লিওমরফিজম। এটাকে যখন আমরা হেমাটোক্সিলিন অ্যান্ড ইওসিন স্টেইনে যখন আমরা স্টেইন করব, স্টেইন করার পর আমরা দেখব যে অনেক বেশি স্টেইন হচ্ছে, ডার্কলি স্টেইনড হচ্ছে, এটাকে আমরা বলছি হাইপারক্রোমাসিয়া। দেন নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিওটা ইনক্রিজ করে যাবে, এই হচ্ছে আমাদের ডিসপ্লেসিয়ার ফিচার্স। তো ডিসপ্লেসিয়ার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা মনে হয় অলরেডি ডিসকাস করা হয়ে গিয়েছে, যেটা একটা প্রি ম্যালিগন্যান্ট ইন্ডিকেটর এবং নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশনের একটা হলমার্ক। দ্যাট মিন্স যদি ডিসপ্লাসিয়া হয়ে যায় কোনো একটা অর্গানে, কোনো একটা সেলে, তখন এটা খুব শীঘ্রই একটা ক্যান্সারাস বা প্রি ক্যান্সারাস স্টেট তৈরি করতে পারে। মেটাপ্লাসিয়া ভার্সেস ডিসপ্লাসিয়া, তো এই পার্থক্যটা আশা করি সবার মোটামুটি ধারণা আছে, মানে ধারণা হয়ে গেছে এতক্ষণে মেটাপ্লাসিয়া ডিসপ্লাসিয়া কি। এটা আমি শুরুতে একবার বলেছি যে মেটাপ্লাসিয়াতে কি হয়, যে সেলের সেল এক টাইপের সেল আরেক টাইপের সেল দিয়ে রিপ্লেস হয় ঠিকই, বাট যে সেলের টাইপ দিয়ে রিপ্লেস হয় ওই সেলে কিন্তু কোনো চেঞ্জ আসে না, দ্যাট ইজ এ নর্মাল সেল, ওইটা একটা নর্মাল সেল থাকে। কিন্তু এইখানে আমাদের যে সেলের টাইপ দিয়ে চেঞ্জ হয়ে যায় ডিসপ্লাস্টিক, এখানে দেখা যায় যে ওই
সেলটাই চেঞ্জ হয়ে যায়, মানে ইন্ডিভিজুয়াল সেল এবং তার আর্কিটেকচার ওরিয়েন্টেশন, পুরো সেলটাই বা সেলের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যায়। এটাকে আমরা নিউক্লিয়ার অ্যাটিপিয়া বলছি। এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন মেটাপ্লাসিয়ার এক্সাম্পল হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, রেসপিরেটরি এপিথেলিয়ামেরটা যেটা আমরা দিলাম। এক্ষেত্রে আমরা মেটাপ্লাসিয়ার এক্সাম্পল আমরা ব্যারেটস ইসোফেগাসের কথাও বলতে পারি, অথবা আমরা হচ্ছে গ্যাস্ট্রিক সেলের এখানে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়াও বলতে পারি গ্যাস্ট্রিক স্টোমাকে। তো ডিসপ্লাস্টিক চেঞ্জ আবার স্কিনে, সার্ভিক্স, ইউরিনারি ব্লাডার ইত্যাদি জায়গায় আবার ডিসপ্লাস্টিক চেঞ্জ হতে পারে, তার মানে ওই সেলের ইউজুয়াল যে ওরিয়েন্টেশন সেই ওরিয়েন্টেশনটা চেঞ্জ হতে পারে। তো এই অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া এবং মেটাপ্লাসিয়া, এই যে 4 রকমের চেঞ্জ, এই 4 টাইপসের যে চেঞ্জটা আছে, এই 4 টাইপসের চেঞ্জের প্রত্যেকটারই কিছু সুবিধা, কিছু অসুবিধা আছে, বা কিছু ইউজফুলনেস, কিছু কমপ্লিকেশনস এখানে আছে। এই কমপ্লিকেশনসটা নিয়ে আমরা ইন শর্ট আমরা একটু কথা বলবো। যেমন অ্যাট্রফি, অ্যাট্রফি ইম্পর্টেন্ট কোন জায়গায়? ফিটাল ডেভেলপমেন্টের সময় আমাদের যে হাতের আঙুলগুলো, এই আঙুলগুলো একসময় ওয়েবড ছিল, তার মানে এই যে হাঁসের বা হ্যাঁ হাঁসের পায়ের আঙুলগুলো যেরকম থাকে, এরকম একটার সাথে আরেকটা এরকম ওয়েবের মতো লাগানো ছিল। তো এখানে এই মাঝখানের ওয়েবটা বা এই মাঝখানের অ্যাটাচমেন্টটা ডিস্ট্রয় করার জন্য বা অ্যাটাচমেন্টটাকে ব্রেকডাউন করার জন্য এখানে অ্যাট্রফির দরকার হয়েছে তখন। তার মানে অ্যাট্রফি ডিউরিং আর্লি ফিটাল ডেভেলপমেন্ট, এখানে কিন্তু অ্যাট্রফি খুব ইম্পর্টেন্ট। অ্যাট্রফি অফ নটোকর্ড অ্যান্ড থাইরোগ্লোসাল ডাক্ট, আমাদের নটোকর্ড ছিল একটা সময়, যেহেতু আমরা ভার্টিব্রেটস, তো সেই নটোকর্ডটা ডিসইন্টিগ্রেট করে গিয়েছে। থাইরোগ্লোসাল ডাক্ট ডিসইন্টিগ্রেট করে গিয়েছে, অনেকের ক্ষেত্রে যায় না, সেক্ষেত্রে এটা একটা প্যাথোলজিক্যাল বা এটা একটা প্রবলেম বা এটা একটা ডিজিজ। দেন ইউটেরাসের সাইজটা বড় হয়, এরপরে ইউটেরাসে ডেলিভারি হয়ে যাওয়ার পরে বা পার্চুরেশন হয়ে যাওয়ার পরে সেই ইউটেরাসের সাইজটা আবার ছোট হয়ে যায়। এগুলো হচ্ছে অ্যাট্রফি ইউজফুলনেস। তাহলে অ্যাট্রফির কমপ্লিকেশনস গুলো কি কি? এই যে আমরা ডিনার্ভেশন অ্যাট্রফির কথা বলেছি, তারপর আমরা সেনাইল অ্যাট্রফির কথা বলেছি, আমরা ডিজিউজ অ্যাট্রফির কথা বলেছি। তো এই জিনিসগুলো হচ্ছে তার কমপ্লিকেশনস, যে আমরা লস অফ ফাংশন হয়ে যায়, আমি ওই লস অফ ফাংশন দেখা যায়, আমি ওই অর্গানটা ইউজ করতে পারি না, এই বিষয়গুলো অ্যাট্রফির ক্ষেত্রে পাওয়া যাবে। এরপর হাইপারট্রফি, হাইপারট্রফি ইউজফুল কার ক্ষেত্রে? ওই যে যে লোকটা হচ্ছে হেভি ওয়েট সে উত্তোলন করছে বা হেভি ওয়েট লিফটিং করছে, তার ক্ষেত্রে যদি ট্রফি না হতো, সেক্ষেত্রে সে এই হেভি ওয়েটটাকে লিফট করতে পারতো না। তাহলে এই ক্ষেত্রে হাইপারট্রফিটা খুব ইম্পর্টেন্ট। আবার প্রেগনেন্সির ক্ষেত্রে বোথ হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া টেক্স প্লেস, তো এখানে হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এটার কমপ্লিকেশন যদি বলি বা হার্মফুল ইফেক্ট যদি বলি, হার্মফুল ইফেক্ট কোনটা? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বা কার্ডিয়াক মাসল হাইপারট্রফি। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি প্যাথোলজিক্যাল কজে যখন হবে, সেটা হচ্ছে আমার জন্য একটা কমপ্লিকেশনস, এখান থেকে আমার হার্ট অ্যাটাক হতে পারে। দেন হাইপারপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়ার ইম্পর্টেন্স কি? অলরেডি আমরা পার্চুরেশনের কথা বলে ফেলেছি। দেন একটা ছিল হচ্ছে যে আমরা এই কোনো লিভারের একটা পার্ট যদি কেটে ফেলা হয়, কেটে ফেলা হলে তখন সেই লিভারটা আবার পুরো রিগ্রো করতে পারে, এটা হাইপারপ্লাসিয়ার একটা ইম্পর্টেন্ট পার্ট। দেন ব্রেস্টের ক্ষেত্রে ব্রেস্টের প্রলিফারেশন, হাইপারপ্লাসিয়া, এগুলো কিছু ইম্পর্টেন্ট পার্ট। আবার হাইপারপ্লাসিয়ার কিছু বলি খারাপ ইফেক্ট কি কি আছে, যেমন স্কিন ওয়ার্ট, আমরা প্যাপিলোমাভাইরাসের বা প্যাপিলোমাভাইরাসের জন্য আমরা ওয়ার্ট দেখেছি, ওইখানে হাতের একটা ছবি ছিল ওয়ার্টের, বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, এখানে হাইপারপ্লাসিয়ার কিছু প্রবলেম আছে। আরেকটা হাইপারপ্লাসিয়ার একটা প্রবলেম থাকতে পারে যাদের অ্যাজমার ক্ষেত্রে যে ব্রঙ্কিয়াল গ্ল্যান্ডস গুলো আছে, সেই গ্ল্যান্ডস এর প্রলিফারেশন হয়, ওগুলো হাইপারপ্লাসিয়া হয়ে যায়, তখন এই রেসপিরেটরি ট্র্যাক্টটা অবস্ট্রাক্ট হয়ে যায়, বেশি বেশি সিক্রেশন হয়, সে ঠিক মতো শ্বাস নিতে পারে না। সো দিস ইজ অলসো এ কমপ্লিকেশন অফ হাইপারপ্লাসিয়া। ফাইনালি মেটাপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া কি হয়? যে অ্যাডভার্স কন্ডিশনটাকে সামাল দেওয়ার জন্য ইটস রেজিস্ট্যান্ট টু দ্য অ্যাডভার্স কন্ডিশন অফ দ্য টিস্যুতে এই যে স্মোকিং এর কারণে বা গ্যাস্ট্রিক অ্যাসিডের কারণে যে অ্যাডভার্স ইফেক্টটা তৈরি হচ্ছে, অ্যাডভার্স ইফেক্টটাকে নিউট্রালাইজ করার জন্য মেটাপ্লাসিয়া হচ্ছে, এটা একটা ভালো দিক। কিন্তু সেই মেটাপ্লাসিয়াটা যখন ডিসপ্লাসিয়ার দিকে চলে যায়, এটা যখন ক্যান্সার বা কার্সিনোজেনেসিস যখন এর মধ্যে হয়ে যায়, তখন এটা আমাদের জন্য হার্মফুল। সো এটা এক ধরনের কমপ্লিকেশন আমাদের জন্য। এবার এখানে 4টা ছবি দেখা যাচ্ছে। 4টা ছবির প্রথমটা হচ্ছে নরমাল সেল, দেন অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, মানে সব ধরনের চেঞ্জ গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। নরমাল একটা সেল, অ্যাট্রফি তার মানে সেলের সাইজ ছোট হয়ে গিয়েছে, হাইপারট্রফি নরমাল থেকে সাইজ বড় হয়ে গিয়েছে, হাইপারপ্লাসিয়া নরমাল নাম্বার অফ সেলস থেকে নাম্বার অফ সেলস ইনক্রিজ করে গিয়েছে। মেটাপ্লাসিয়া, মেটাপ্লাসিয়াতে গিয়ে কি কি হয়েছে? যে মাঝখানের 4টা সেল তাদের অরিজিনালি যেরকম সেল ছিল তার থেকে তার টাইপটা চেঞ্জ হয়েছে, অন্য টাইপে কনভার্ট হয়ে গেছেন। ডিসপ্লাসিয়া, এখানে নরমাল সেলের সাথে ডিসপ্লাস্টিক সেলগুলোর কোনো মিল নাই, অ্যাটিপিক্যাল বা অ্যাটিপিক্যাল সেল, অ্যাটিপিয়া বা অ্যাটিপিক্যাল সেল এখানে প্রডিউস হয়েছে। হাইপারপ্লাসিয়া ভার্সেস নিওপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়া এবং নিওপ্লাসিয়ার মধ্যে ডিফারেন্স গুলা কি কি? তো নিওপ্লাসিয়া কি? অ্যাবনরমাল ম্যাস অফ টিস্যু, আমরা এই পয়েন্টটা খেয়াল করি, শুধু অ্যাবনরমাল ম্যাস অফ টিস্যু। নিওপ্লাসিয়াতে অ্যাবনরমাল ম্যাস অফ টিস্যু, এখানে অনেক বেশি পরিমাণে টিস্যু, ম্যাস অফ টিস্যু প্রডিউস হবে। আর হাইপারপ্লাসিয়াতে কিন্তু তা হচ্ছে না, এখানে নাম্বার অফ সেল ইনক্রিজ করেছে, বাট এটা একটা রেঞ্জের মধ্যে, খুব বেশি না, এটা আমাদের জন্য প্যাথোলজিক্যাল, বেশিরভাগ ক্ষেত্রে প্যাথোলজিক্যাল না।
প্যাথোলজিক্যাল হতে পারে, আমরা দেখেছি বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া দ্যাট ইজ প্যাথোলজিক্যাল, বাট এটা তাহলে কি অ্যাবনর্মাল ম্যাস অফ টিস্যু। এরপরে আমরা দেখতে পাচ্ছি হাইপারপ্লাসিয়াটা হচ্ছে অ্যাডাপটিভ রেসপন্স। আমরা অ্যাডাপটিভ রেসপন্স গুলোর মধ্যে 4টা রেসপন্সের মধ্যে হাইপারপ্লাসিয়া ছিল, বাট নিওপ্লাসিয়া কিন্তু আমাদের আজকের পড়ার মধ্যে ছিল না। এটা হচ্ছে আনকোঅর্ডিনেটেড প্রলিফারেশন। নিওপ্লাসিয়া আমাদের আজকের আলোচনায় ছিল না। নিওপ্লাসিয়া হোপফুলি সামনের কোনো আলোচনায় সামনের কেউ ডিসকাস করবে। তো নিওপ্লাসিয়াটা আমরা আজকে ডিসকাস করছি না, শুধু আমরা একটা ডিফারেন্স এখানে দেখে রাখবো যে হাইপারপ্লাসিয়া কোনো ইরিটেন্টের কারণে বা হরমোনের কারণে বা ফিজিওলজিক্যাল কোনো মেকানিজম এটা হতে পারে, বাট নিওপ্লাসিয়াটা কি স্পন্টেনিয়াস কার্সিনোজেন। এখানে ডিএনএ তে যদি কোনো ডিএনএ ড্যামেজ হয় সেক্ষেত্রে নিওপ্লাসিয়া হতে পারে। ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল দুইটা টাইপ আছে আমাদের হাইপারপ্লাসিয়াতে, বাট নিওপ্লাসিয়া ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল। এটার কোনো ফিজিওলজিক্যাল ফর্ম নেই, অলওয়েজ প্যাথোলজিক্যাল। দেন কস্টটা রিমুভ করলে কি হবে? আগেও আলোচনা করা হয়েছে যে আমাদের যে সেলুলার অ্যাডাপ্টেশনস গুলা, আমরা যদি সেই হার্মফুল স্টিমুলাসটাকে যদি আমরা সরিয়ে ফেলি, হার্মফুল যদি রিমুভ করে ফেলি, দেন এই প্রসেসটা ইউজুয়ালি রিভার্সিবল। এটা আবার ব্যাক যাবে, এটা রিভার্স করবে। কিন্তু নিওপ্লাসিয়াটা রিভার্সিবল না। নিওপ্লাসিয়াটা রিভার্সিবল না, ইউজুয়ালি এটা রিভার্সিবল না। এক্ষেত্রে আমরা হার্মফুল এই স্টিমুলিটা সরিয়ে ফেললেও এটা প্রোগ্রেস করতেই থাকবে। And hyperplasia is usually not fatal, but neoplasia is fatal in cancer. তো আশা করি আমাদের আজকের যা যা মানে টপিক ছিল আলোচনা, সেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো এবার আমাদের কোয়েশ্চেন টাইম। আমরা আজকে যা যা শিখলাম এর উপর বেস করে কিছু কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি। তো ফার্স্ট এর কোয়েশ্চেনটা আমাদের প্রফের একটা কোয়েশ্চেন, এক্সাম্পল অফ হাইপারপ্লাসিয়া ইনক্লুডস। হাইপারপ্লাসিয়ার এক্সাম্পল কোনটা? এটা একটা মাল্টিপল ট্রু ফলস একটা কোয়েশ্চেন, তার মানে এটার মধ্যে একটা অ্যান্সার না, ট্রু অ্যান্সার হবে কয়েকটা, বাকি অ্যান্সার গুলো হবে ফলস। তাহলে এখানে আমি সবুজ কালারটা নিয়ে নেই। তাহলে এক্সাম্পল অফ হাইপারপ্লাসিয়া ইনক্লুডস হার্ট ইন লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। তো হার্টের মধ্যে কি হয়? হার্টের মধ্যে কিন্তু হাইপারট্রফি হয়, হাইপারপ্লাসিয়া হয় না। তাহলে ফার্স্ট এটা বাদ। ব্রঙ্কিয়াল ওয়াল ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা আমি একটু আগে ডিসকাস করেছি যে ব্রঙ্কিয়াল ওয়ালটা, ব্রঙ্কিয়াল ওয়ালের বা ব্রঙ্কিয়াল গ্ল্যান্ডস এন্ড স্মুথ মাসলস এগুলোর কিন্তু একটা হাইপারপ্লাসিয়া হয় বা নাম্বার ইনক্রিজ করে অ্যাজমার পেশেন্টের ক্ষেত্রে। তার মানে হাইপারপ্লাসিয়ার এইটা কারেক্ট, ব্রঙ্কিয়াল ওয়াল ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা। স্কেলিটাল মাসল ইন অ্যাথলেটস। স্কেলিটাল মাসল ওয়ান টাইপ অফ পার্মানেন্ট মাসল, স্কেলিটাল মাসলের ডিফিউশন করা পসিবল না, সো এটার মধ্যে হাইপারপ্লাসিয়া হবে না। যেহেতু হাইপারপ্লাসিয়া মানে কি বোঝায়? ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেলস। লিভার ইন প্যারাইটাল হেপাটেক্টমি, ইয়েস এখানে হবে। প্যারাইটাল না, পার্শিয়াল হেপাটেক্টমি। আমরা যদি লিভারের একটা পার্ট কেটে ফেলে দিই, এটা অলরেডি ডিসকাস যে এখানে হাইপারপ্লাসিয়া হবে এবং লিভারটা রিগ্রো করতে পারে। প্রেগনেন্ট ইউটেরাসে হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া হয়, দ্যাট মিন্স ইট ইজ অলসো এ কারেক্ট অ্যান্সার। তারপরে বাকি যে দুইটা রইলো, এই দুইটা হচ্ছে রং অ্যান্সার, হার্ট ইন লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার এন্ড স্কেলিটাল মাসলস ইন অ্যাথলিটস। ওকে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা হচ্ছে একটা এমডির একটা কোশ্চেন বা রেসিডেন্সি এক্সামের একটা কোশ্চেন। তো ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া কখন কখন হয় বা কোন কোন কেসে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া পাওয়া যায়? তো আমার কাছে যেহেতু লাল কলমটা আছে বা লাল মার্কারটা আছে, আমি আগে অমিট করব যে কোনটাতে পাওয়া যাবে না ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া। মে অকার ইন স্টমাক, স্টমাকে হতে পারে ইন্টেস্টাইনাল মেটাপ্লাসিয়া, ইয়েস হতে পারে। মে অকার ইন এসোফেগাস, ব্যারেটস এসোফেগাস হতে পারে। ইজ এ রিস্ক ফ্যাক্টর অফ ক্যান্সার, অবভিয়াসলি আমরা বলেছি যে মেটাপ্লাসিয়া ক্যান্সারে ট্রান্সফর্ম হতে পারে, নিডস রেগুলার সার্ভেলেন্স, এবং যে জিনিসটা ক্যান্সারে ট্রান্সফর্ম হতে পারে তার রেগুলার সার্ভেলিয়েন্স প্রয়োজন। তাহলে আমরা এখানে 5 নাম্বার যে পয়েন্টটা, ক্যান বি কজড বাই প্রলংড ইউজ অফ প্রোটন পাম্প ইনহিবিটর, এটা বরং উল্টা, কারণ প্রোটন পাম্প ইনহিবিটর মূলত গ্যাস্ট্রাইটিসের ট্রিটমেন্টে ইউজ করা হয়। তার মানে এটা আমাদের এখানে ফলস। এই 5 নাম্বার পয়েন্টটা বাদে বাকি যতগুলো পয়েন্ট আছে এগুলো ট্রু, সবগুলো সবগুলো ট্রু। নেক্সট কোশ্চেনে যাই। এটা একটা সিনারিও বেসড কোশ্চেন, এটা একটা সিনারিও বেসড কোশ্চেন। তাহলে সিনারিওতে কি বলছে? 35-year-old man is a habitual smoker. If a biopsy is taken from the respiratory tract in this man, the epithelium of respiratory tract is most likely to show. এখানে কি পেতে পারি আমরা? রেসপিরেটরি ট্র্যাক্টে মিউকোজাল হাইপারপ্লাসিয়া, স্মুথ মাসল হাইপারপ্লাসিয়া, এটা হচ্ছে একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার। তার মানে এখানে বেস্ট অ্যান্সারটা আমার সিলেক্ট করতে হবে। রেসপিরেটরি ট্র্যাক্টের কথা বলছে এখানে। হ্যাবিচুয়াল স্মোকার, আমরা হ্যাবিচুয়াল স্মোকারের ক্ষেত্রে কি পড়েছিলাম? যে এখানে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম কিসে ট্রান্সফার হয়ে যায়? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামে কনভার্ট হয়ে যায়। এখানে 4টা অপশনের মধ্যে একটা অপশন কাছাকাছি যাচ্ছে আমাদের, এই লাস্ট অপশনটা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। তার মানে এখানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হবে। তো এই যে আমরা কোশ্চেন গুলো পড়লাম, এই কোশ্চেন গুলো আসলে জুমার্স প্যাথোলজি থেকেই নেওয়া। এটা লাস্টে এই ধরনের কোশ্চেন গুলো আমরা পাবো। তো আহ এই পর্যন্তই আমাদের আজকের প্রেজেন্টেশন বা আজকের ডিসকাশন। তো আশা করি যারা আজকে উপস্থিত ছিল বা পরবর্তীতে, এটা যেহেতু ফেসবুক লাইভ
তো লাইভটা থাকবে, যারা এটা পরবর্তীতে দেখবে তারা সবাই উপকৃত হবে, এবং এই বেসিক একটু আলোচনা, আমাদের সেলুলার অ্যাডাপ্টেশনস এর বেসিক একটু আলোচনা আহ সম্পর্কে তাদের একটা ধারণা থাকবে, বা এটা নিয়ে তাদের একটা নলেজ থাকবে, যে ছোটখাটো কিছু আমরা শুরুতে লার্নিং অবজেক্টিভস গুলো পড়েছিলাম, যে অ্যাটলিস্ট ওয়ান এক্সাম্পলস ফ্রম ইচ গ্রুপ থেকে অন্তত একটা এক্সাম্পল দিতে পারবে, এবং ছোটখাটো কিছু সিনারিও বেসড কোয়েশ্চেন তারা সলভ করতে পারবে। তাহলে আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো টপিক নিয়ে। তো সবাইকে ধন্যবাদ।